আমাদের আজকে টিউটোরিয়াল এসএসসি কুমিল্লা বোর্ড 2017 নবম দশম শ্রেণী অধ্যায় রেয়ামিল বিষয় হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন 8। তো চলো আমরা শুরুতে প্রশ্নটির উদ্দীপক পড়ে নেই। তো শুরুতে দেওয়া আছে যে 2013 সালের 31 ডিসেম্বর তারিখে নেহা ট্রেডার্সের খতিয়ান উদ্ধৃতগুলো নিম্নরূপ। হিসাবের নাম: টাকা ক্রয় 66,000 টাকা, বিক্রয় 80,000 টাকা, মূলধন 2,50,000 টাকা, বেতন 6,500 টাকা, আমদানি শুল্ক 3,500 টাকা, বকেয়া বেতন 5,000 টাকা, বিজ্ঞাপন 12,500 টাকা, প্রদায় বিল 50,000 টাকা, প্রাপ্য বিল 30,000 টাকা, ব্যাংক জমা 1,44,000 টাকা, পাওনাদার 5,000 টাকা, নগদ তহবিল 32,500 টাকা, ট্রেডমার্ক 1,05,000 টাকা, সুনাম 2 লক্ষ টাকা, ব্যাংক জমাতিরিক্ত 2,10,000 টাকা, সমাপনী মজুত পণ্য 25,000 টাকা। তো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2017 সালের উদ্দীপক। তো এখন আমরা চলে যাই এসএসসি কুমিল্লা বোর্ড 2017 সালে যে 3টি প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো দেখে নেই। তো শুরুতে এখানে বলা আছে যে নেহা ট্রেডার্সের অদৃশ্যমান সম্পদের পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি যে অদৃশ্যমান সম্পদ হচ্ছে সেই সকল সম্পদ যে সকল সম্পদ দেখা যায় না, চোখে দেখা যায় না, সে সমস্ত সম্পদকে অদৃশ্যমান সম্পদ বলে। যেমন প্যাটেন্ট, তারপরে কপিরাইট, সুনাম, এগুলো হচ্ছে আমাদের অদৃশ্যমান সম্পদ। তো সেক্ষেত্রে আমাদের নেহা ট্রেডার্সের অদৃশ্যমান সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তারপরে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে খতিয়ানের উদ্বৃত্তগুলোর সাহায্যে রেয়ামিল প্রস্তুত করো। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত তথ্যের আলোকে নেহা ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা চলো নেহা ট্রেডার্সের অদৃশ্যমান সম্পদের পরিমাণ নির্ণয় করি। তো আমরা এখানে লিখে দিয়েছি যে নেহা ট্রেডার্সের অদৃশ্যমান সম্পদের পরিমাণ নির্ণয়। এখানে আমরা 3 কলাম বিশিষ্ট একটি ছক অঙ্কন করেছি: বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। তো প্রথম কলাম বিবরণীর ঘরে আমরা ট্রেডমার্ক, সুনাম এই দুটি এন্ট্রি আমরা বিস্তারিত ঘরে বসিয়েছি, তারপরে টোটাল টাকাটি যোগ করে এখানে নামিয়েছি। তো আমরা জানি যে ট্রেডমার্ক হচ্ছে অদৃশ্যমান সম্পদ, কারণ এই ধরনের সম্পদ দেখা যায় না, চোখে দেখা যায় না। তারপরে সুনাম, এটিও দেখা যায় না। তো এটা হচ্ছে, এই দুটো হচ্ছে আমাদের অদৃশ্যমান সম্পদ। তো সেক্ষেত্রে এখানে যেহেতু আমাদের আছে যে সুনাম আছে, ট্রেডমার্ক এবং সুনাম দুটি এন্ট্রি আছে, তো সেক্ষেত্রে এটা আমাদের অদৃশ্যমান সম্পদ। তো তারপরে আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে খতিয়ানের উদ্ধৃত্তগুলোর সাহায্যে রেয়ামিল প্রস্তুত করো। তো আমরা এখানে রেয়ামিল প্রস্তুত করেছি। তো আমরা রেয়ামিল প্রস্তুত করার জন্য আমরা যে সমস্ত এন্ট্রিগুলো আমরা রেয়ামিলে অন্তর্ভুক্ত করব সেই সমস্ত এন্ট্রিগুলো আমরা উদ্দীপক থেকে দেখে নেই। তো দেখো এখানে শুরুতে আছে ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব। তো আমরা জানি যে ব্যয় হিসাব রেয়ামিলে ডেবিট পাশে বসে। তো সেক্ষেত্রে এখানে আমাদের এই 66,000 টাকা রেয়ামিলের ডেবিট পাশে বসবে। তারপর আছে বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব। আমরা জানি যে রেয়ামিলের সকল আয় ক্রেডিট পাশে বসে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে 80,000 টাকা রেয়ামিলে ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত হবে। মূলধন একটি দায় সম্পর্কিত হিসাব, আর মূলধন হিসাবটি রেয়ামিলে ক্রেডিট পাশে বসে। তো সেই ক্ষেত্রে 2,50,000 টাকা আমাদের রেয়ামিলে ক্রেডিট পাশে বসবে। বেতন এটা ব্যয় হিসাব, তো ব্যয় হিসাব রেয়ামিলে ডেবিট পাশে বসে। তো সেক্ষেত্রে 6,500 টাকা এটা রেয়ামিলে ডেবিট পাশে বসবে। তারপরে আছে আমদানি শুল্ক, এটা ব্যয় হিসাব, তো এটাও ডেবিট পাশে বসবে। বকেয়া বেতন, তো বেতন হচ্ছে আমাদের ব্যয় হিসাব, কিন্তু বকেয়া বেতন হচ্ছে আমাদের দায় হিসাব। কারণ আমরা যখন কোনো কর্মচারীকে দিয়ে কাজ করাই, তো সেক্ষেত্রে যদি সে আমাদের কাছে টাকা পায়, টাকা না দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা তার কাছে টাকা দেওয়ার জন্য দায়বদ্ধ থাকি। তো সেক্ষেত্রে বকেয়া বেতন হচ্ছে আমাদের একটি দায় হিসাব। তো এটা রেয়ামিলে দায় হিসাব হচ্ছে ক্রেডিট পাশে বসে। তো এই 5,000 টাকা আমাদের রেয়ামিলে ক্রেডিট পাশে বসবে। বিজ্ঞাপন এটা হচ্ছে ব্যয় হিসাব। প্রতিষ্ঠান তার পণ্য সম্পর্কে ক্রেতাকে অবহিত করার জন্য এই ব্যয়টি সাধারণত করে থাকে। তো এই 12,500 টাকা আমাদের রেয়ামিলের ডেবিট পাশে বসবে। প্রদায় বিল, এটা রেয়ামিলের একটি দায় হিসাব, 50,000 টাকা এটা ক্রেডিট পাশে বসবে। প্রাপ্য বিল হিসাব একটি সম্পদ হিসাব, তো সেক্ষেত্রে এটা রেয়ামিলের ডেবিট পাশে বসবে। ব্যাংক জমা এটাও সম্পদ, এটা রেয়ামিলের ডেবিট পাশে বসবে। পাওনাদার এটা দায় হিসাব, তো এটা রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে। তারপর আছে নগদ তহবিল, এটাও সম্পদ, 32,500 টাকা এটা রেয়ামিলের ডেবিট পাশে বসবে। ট্রেডমার্ক এটা সম্পদ, এটা ডেবিট পাশে বসবে। সুনাম এটাও রেয়ামিলে ডেবিট পাশে বসবে, 2 লক্ষ টাকা। ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংকের যে পরিমাণ জমা আছে তার অতিরিক্ত অর্থ উত্তোলন করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এই ব্যাংক জমাতিরিক্ত অতিরিক্ত যে অর্থটা সেটা
হচ্ছে দায়, তো সেক্ষেত্রে এটা রিয়ামিলের ক্রেডিট পাশে বসবে 2,10,000 টাকা। সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, এটা রিয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কারণ আমরা জানি যে সমাপনী মজুত পণ্য রিয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তো চলো আমরা খতিয়ানের উদ্ধৃত গুলো দ্বারা একটি রিয়ামিল প্রস্তুত করি। তো খ নম্বর প্রশ্নের এখানে সমাধান করে দিয়েছি। নেহা ট্রেডার্সের রিয়ামিল 2013 সালের 31শে ডিসেম্বর। তো আমরা জানি রিয়ামিলের 5 কলাম বিশিষ্ট একটি ছক অঙ্কন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা প্রথম কলামে ক্রমিক নং, দ্বিতীয় কলামে হিসাবের নাম, তৃতীয় কলামে খতিয়ান পৃষ্ঠা এবং চতুর্থ কলামে ডেবিট টাকা, পঞ্চম কলামে ক্রেডিট টাকা। তো এই ছকটি অঙ্কন করেছি। তারপরে ক্রমিক নংয়ের ঘরে আমরা প্রত্যেকটা হিসাবের ক্রমিক নম্বর দিয়েছি। তারপরে এখানে হিসাবগুলো লিখে দিয়েছি। তো শুরুতে এখানে ক্রয় আমরা জানি ব্যয় হিসাব, আর রিয়ামিলে সমস্ত ব্যয় এবং সমস্ত সম্পদ ডেবিট পাশে বসে। তো সেই ক্ষেত্রে ক্রয় যেহেতু ব্যয়, সেই ক্ষেত্রে এখানে ডেবিট পাশে বসেছে 66,000 টাকা। বিক্রয় এটা আয়, তো সেক্ষেত্রে আয় রিয়ামিলে ক্রেডিট পাশে বসে 80,000 টাকা, তো এখানে 80,000 টাকা বসেছে। মূলধন একটি দায় হিসাব রিয়ামিলে ক্রেডিট পাশে বসে, তো এখানে 2,50,000 টাকা ক্রেডিট পাশে বসেছে। বেতন একটি ব্যয় হিসাব, তো সেক্ষেত্রে ব্যয় রিয়ামিলে ডেবিট পাশে বসে, তো এখানে ডেবিট পাশে বসেছে 6,500 টাকা। আমদানি শুল্ক এটাও ব্যয় 3,500 টাকা, তো এটাও রিয়ামিলে ডেবিট পাশে বসেছে। তারপর আছে বকেয়া বেতন হচ্ছে দায়, তো দায় রিয়ামিলে ক্রেডিট পাশে বসে, তো সেক্ষেত্রে আমরা এখানে 5,000 টাকা ক্রেডিট পাশে বসেছি। বিজ্ঞাপন এটা হচ্ছে ব্যয় সম্পর্কিত হিসাব, তো সেক্ষেত্রে এটা রিয়ামিলের ডেবিট পাশে বসেছে 12,500 টাকা। প্রদায় বিল এটা হচ্ছে আমাদের দায় সম্পর্কিত একটা হিসাব, তো সেই ক্ষেত্রে এটা রিয়ামিলের ক্রেডিট পাশে বসেছে 50,000 টাকা। তারপর আছে প্রাপ্য বিল হচ্ছে এক ধরনের সম্পদ, তো সেক্ষেত্রে এটা সম্পদ রিয়ামিলের ডেবিট পাশে বসে, তো 30,000 টাকা আমরা ডেবিট পাশে বসেছি। ব্যাংক জমা এটা রিয়ামিলের সম্পদ, এটা আমাদের প্রতিষ্ঠানের সম্পদ, তো সেই ক্ষেত্রে এটা ডেবিট পাশে বসে, তো আমরা ডেবিট পাশে বসেছি। তারপর আছে পাওনাদার হচ্ছে দায়, এটা সাধারণত বাকিতে ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের সৃষ্টি হয়। প্রতিষ্ঠান যখন বাকিতে ক্রয় করে অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট হতে, তখন সেই প্রতিষ্ঠানের ঠানকে টাকা প্রদানের জন্য দায়বদ্ধ থাকে, তো সেক্ষেত্রে এটা দায় সম্পর্কিত হিসাব, এটা রিয়ামিলের ক্রেডিট পাশে বসেছে। নগদ তহবিল এটাও সম্পদ 32,500 টাকা, তো এটা ডেবিট পাশে বসেছে। ট্রেডমার্ক সুনাম এগুলো আমাদের সম্পদ হিসাব, তো সম্পদ হিসাবে রিয়ামিলের ডেবিট পাশে বসে, সেই ক্ষেত্রে আমরা এখানে ডেবিট পাশে বসেছি। তো তার পরবর্তীতে আছে ব্যাংক জমাতিরিক্ত এটা দায়, তো সেক্ষেত্রে এটা রিয়ামিলের ক্রেডিট পাশে বসে। তো আমরা জানি রিয়ামিলের সমস্ত সম্পদ এবং সমস্ত ব্যয় রিয়ামিলের ডেবিট পাশে বসে, তো সেক্ষেত্রে আমরা সম্পদ এবং ব্যয়গুলোকে ডেবিট পাশে বসেছি, এবং সমস্ত আয় দায় এবং মূলধন রিয়ামিলের ক্রেডিট পাশে বসে, তো সেই ক্ষেত্রে আমরা সমস্ত আয় দায় এবং মূলধনকে ক্রেডিট পাশে বসিয়ে রিয়ামিলটি হিসাবভুক্ত করেছি, এবং সর্বশেষে রিয়ামিলের দুদিকের যোগফল যোগ করে দিয়েছি, অর্থাৎ ডেবিট পাশের দিকের এন্ট্রিগুলোর টাকার যোগফল এখানে নামিয়েছি, এবং ক্রেডিট দিকের যে টাকার যে অঙ্কগুলো তার টোটাল যোগফল এখানে নামিয়েছি, এবং সর্বশেষ আমাদের রিয়ামিলের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের টাকার যোগফল মিলে গিয়েছে। তো আমাদের ঘ নম্বর প্রশ্নের যে রিয়ামিলটি চাওয়া হয়েছিল সেটি সমাধান করা হয়ে গেছে। তো আমাদের পরবর্তী কোশ্চেন গ নম্বর কোশ্চেন, যেখানে চাওয়া হয়েছে যে উপযুক্ত তথ্যের আলোকে নেহা ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো চলতি সম্পদ হচ্ছে এমন কিছু সম্পদ, অর্থাৎ যে সম্পদ স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয় সে সমস্ত সম্পদকে চলতি সম্পদ বলা হয়, অর্থাৎ যে সম্পদ দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয় না তাই হচ্ছে আমাদের চলতি সম্পদ। যেমন সমাপনী মজুত পণ্য, সমাপনী হাতে নগদ, অগ্রিম ভাড়া, এগুলো হচ্ছে আমাদের দেনাদার, এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। এবং চলতি দায়, অর্থাৎ চলতি দায় হচ্ছে এমন কিছু দায় যে দায়ের অর্থ চলতি বছরেই পরিশোধ করতে হয়, সেটাই হচ্ছে আমাদের চলতি দায়। যেমন পাওনাদার, ব্যাংক জমাতিরিক্ত, প্রদায় বিল ইত্যাদি, এরকম হচ্ছে আমাদের চলতি দায়ের উদাহরণ। তো আমরা এখন চলে যাই গ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য। তো গ নম্বর প্রশ্নের সমাধান, তো দেখো এখানে লিখেছি আমি নেহা ট্রেডার্সের চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। তারপর আমরা 3 কলাম বিশিষ্ট একটি ছক অঙ্কন করেছি। প্রথম কলামে বিবরণ, দ্বিতীয় কলামে বিস্তারিত টাকা এবং তৃতীয় কলামে পরিমাণ টাকা। তো তারপরে চলতি সম্পদ এই হিডিংয়ে আমরা
চলতি সম্পদগুলো বসিয়েছি এবং বিস্তারিত ঘরে সেই হিসাবগুলোর টাকার অঙ্ক বসিয়েছি এবং সবশেষে টাকার অঙ্কগুলো যোগ করে আমরা পরিমাণ টাকার ঘরে লিখেছি। অর্থাৎ মোট চলতি সম্পদের টাকাটা আমরা পরিমাণ টাকার ঘরে লিখেছি। তো দেখো এখানে চলতি সম্পদ, এখানে প্রাপ্য হিসাব আমরা জানি এটা চলতি সম্পদ, তো সেক্ষেত্রে এখানে বসিয়েছি 30,000 টাকা। ব্যাংক জমা এটাও আমাদের চলতি সম্পদ 1,44,000 টাকা, এটা এখানে বসিয়েছি। নগদ তহবিল এটাও চলতি সম্পদ 32,500 টাকা। সমাপনী মজুত পণ্য 25,000 টাকা। তো এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। সেই ক্ষেত্রে আমরা চলতি সম্পদগুলো এখানে বসিয়েছি এবং এগুলোর যোগফল এখানে নামিয়ে দিয়েছি। তো তারপর আমাদের চলতি দায় হেডিং আমরা চলতি দায়গুলো লিখেছি। চলতি দায় যেমন বকেয়া বেতন, প্রদায় বিল, পাওনাদার, ব্যাংক জমাকৃত, এখানে লিখে আমরা এখানে তার টাকাগুলো লিখেছি এবং সর্বশেষ এই টাকার অঙ্কগুলো যোগ করে আমরা পরিমাণ টাকার ঘরে লিখেছি এবং সেই সাথে আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা শেষ। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো পরবর্তী প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, যাতে করে প্রতিটি ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারো আমার এই মোবাইল নম্বরে অথবা এই ইমেল অ্যাড্রেসে, অথবা জয়েন করতে পারো আমার এই ফেসবুক পেজে।